আমরা আজকে পড়ব একটা আদর্শ অ্যান্টিবডি বা আইডিয়াল অ্যান্টিবডি। আমরা অনাক্রম্যতার চ্যাপ্টারে অ্যান্টিবডি পড়েছি। এই অ্যান্টিবডি দেখতে কেমন হয়, অ্যান্টিবডির গঠন কেমন, সেটা আমরা পড়ব। এই একটা আদর্শ অ্যান্টিবডি বা আইডিয়াল অ্যান্টিবডির মধ্যে কী কী অংশ থাকে সেইগুলো আমরা দেখব আজকে। একটা আদর্শ অ্যান্টিবডি বিভিন্ন প্রকারের হয়, তার মধ্যে আইজিজি বা ইমিউনোগ্লোবিন জি এটা একটা হলো আদর্শ অ্যান্টিবডি। এই আদর্শ অ্যান্টিবডি দেখতে কেমন বা এর গঠন কি পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কী প্রশ্ন আসবে না, একটা আদর্শ অ্যান্টিবডির গঠন লেখো বা একটা আদর্শ অ্যান্টিবডির চিত্র অঙ্কন করো, তখন এই আদর্শ অ্যান্টিবডির ছবি আঁকতে হবে, অথবা দেবে একটা আদর্শ অ্যান্টিবডি আইজিজি অ্যান্টিবডির গঠন দেখাও। ঠিক আছে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম একটা আদর্শ অ্যান্টিবডির গঠন যদি পরীক্ষায় আসে তাহলে আমরা লিখবো প্রথমে, তারপরে এই ছবিটা এঁকে দিতে হবে। শুধু ছবিও আসতে পারে, ঠিক আছে। আর গঠন লিখতে বললে তখন গঠনও লিখবো, ছবিটাও আঁকবো। তাহলে কী কী পয়েন্ট লিখবো না আদর্শ অ্যান্টিবডির গঠনে? ফার্স্ট পয়েন্ট লিখবো যে অ্যান্টিবডি, একটা আদর্শ অ্যান্টিবডি দেখতে কীরকম না ওয়াই আকৃতির দেখতে। তাহলে আদর্শ অ্যান্টিবডি দেখতে কেমন? ওয়াই আকৃতির দেখতে। সেকেন্ড পয়েন্ট কি না, এই আদর্শ অ্যান্টিবডি দুটি এইচ চেনে গঠিত, এইচ চেনে গঠিত, আর দুটি এল চেনে গঠিত। কি বললাম? সেকেন্ড পয়েন্ট, দুটি এইচ চেন এবং দুটি এল চেনে গঠিত। কিসের চেন না? পলিপেপটাইড চেন। ঠিক আছে, প্রোটিন পলিপেপটাইড পড়িয়েছিলাম, অ্যামাইনো অ্যাসিড, সেই পলিপেপটাইড চেনে গঠিত। তাহলে দেখ দুটো এইচ চেন, এই যে বড় বড় দুটো রয়েছে এই দুটো হলো এইচ চেন, এটাও এইচ চেন, এটাও এইচ চেন, তাহলে দুটো এইচ চেন। আর ছোটো ছোটো যে দুটো রয়েছে এই দুটো হলো এল চেন, এটাও এল চেন, এটাও এল চেন। এইচ মানে কি? হেভি, হেভি মানে ভারী, এই দুটো ভারী, আর এল মানে লাইট, দুটো লাইট, তাহলে দুটো লাইট চেন আর দুটো এইচ চেন নিয়ে গঠিত। হয়ে গেল। যে ভারী চেনগুলো সেটাতে 200টি করে অ্যামাইনো অ্যাসিড থাকবে, না ভারী চেনগুলোতে 400টি করে অ্যামাইনো অ্যাসিড থাকবে, আর হালকা চেনগুলোতে 200টি করে অ্যামাইনো অ্যাসিড থাকবে, মনে থাকবে। তাহলে এই যে অ্যান্টিবডি দুটো এইচ চেন দুটো এল চেন নিয়ে গঠিত। এইচ মানে ভারী চেন, এল মানে হালকা চেন। ভারী চেনগুলোতে কটা অ্যামাইনো অ্যাসিড থাকবে? 400টা, আর হালকা চেনগুলোতে কটা না 200টা অ্যামাইনো অ্যাসিড থাকবে। ক্লিয়ার? এই যে অ্যান্টিবডিগুলো, এইগুলো 4 নম্বর পয়েন্ট কি, এইগুলো ডাইসালফাইড বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এস মানে কি? ডাইসালফাইড, ডাই মানে দুটো আর এস মানে সালফাইড। এই ডাইসালফাইড বন্ধন দ্বারা দুটো এইচ চেন পরস্পরের সঙ্গে, এইচ চেন এল চেন পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে। হয়ে গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট কি না, এই যে অ্যান্টিবডির উপরের দিকে একটা ভি আকৃতির অঞ্চল রয়েছে, তাই তো? উপরের দিকে কী রয়েছে? একটা ভি আকৃতির অঞ্চল। এই অঞ্চলটাকে বলা হয় ভি অঞ্চল বা পরিবর্তনশীল অঞ্চল বলা হয়, মানে এই জায়গাটাকে বলা হয় প্যারাটোপ। উপরের দিকে যে অঞ্চলটা রয়েছে ভি আকৃতির অঞ্চল, এটাকে কী বলা হয়? প্যারাটোপ বা পরিবর্তনশীল অঞ্চল। আমাদের শরীরে যখন কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তখন আমাদের শরীরে অ্যান্টিবডির উদ্ভব হয় সেই অ্যান্টিজেনকে মারার জন্য। তাহলে এই অ্যান্টিজেনকে মারবে কী করে? অ্যান্টিবডি গিয়ে অ্যান্টিজেনকে, এই যে ভি আকৃতির অঞ্চলটা রয়েছে এটা গিয়ে অ্যান্টিজেনকে এরকম আটকে নেয় না, ঠিক আছে? এই অঞ্চলটাকে বলা হয় প্যারাটোপ। তাহলে অ্যান্টিবডির উপরের দিকে যে ভি আকৃতির অঞ্চল রয়েছে তাকে বলা হয় পরিবর্তনশীল অঞ্চল বা এটাকে বলা হয় প্যারাটোপ। এখানটায় হলো অ্যান্টিজেনকে আটকে নেয়, ঠিক আছে? আর অ্যান্টিজেনের এই পরিবর্তনশীল অঞ্চল, উপরের এইটাও কি পরিবর্তনশীল অঞ্চল বা ভি অঞ্চল, বাদে নিচে যে অঞ্চলটা রয়েছে তাকে বলা হয় সি অঞ্চল বা কনস্ট্যান্ট অঞ্চল বা অপরিবর্তনশীল অঞ্চল, ঠিক আছে? তাহলে একটা আদর্শ অ্যান্টিবডির গঠন যদি আসে তাহলে আমরা এইগুলোই বলবো। আর এই ছবিটা এঁকে কোনটার কী নাম আমরা চিহ্নিত করে দেবো, বইয়ের থেকে দেখে নেবে কীভাবে চিহ্নিত করা রয়েছে, কী কী চিহ্নিত করা আছে, ঠিক আছে? তাহলে আদর্শ অ্যান্টিবডির গঠন আসলে আমি যেই পয়েন্টগুলো বললাম শুধু এইগুলো লিখলেই হয়ে যাবে, আর এই ছবিটা এঁকে দিতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসবে। আমরা এখন পড়ব জীবনবিজ্ঞানের লাস্টের চ্যাপ্টার এই লাস্টের চ্যাপ্টারে লিন্ডেম্যানের 10% সূত্র। এই লিন্ডেম্যানের 10% সূত্র কি বলে না, লিন্ডেম্যানের 10% সূত্র বলে যে একজন প্রাণী বা একজন জীব যতটা খাদ্য গ্রহণ করবে তার 10%, যতটা খাদ্য গ্রহণ করলো তার 10% শুধু তার দেহ গঠনে লাগবে। তাহলে একজন মানুষ বা একজন প্রাণী বা একজন জীব যতটা খাদ্য গ্রহণ করলো তার কত পার্সেন্ট তার দেহ গঠনে লাগবে? 10% দেহ গঠনে লাগবে, এবং বাদ বাকি 90% তার শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য অপচয় হয়ে যাবে। এই যে 10% তার দেহ গঠনের কাজে লাগলো সেটাই তার পরবর্তী খাদ্য শৃঙ্খলের পরবর্তী ধাপে সঞ্চারিত হবে। কী বললো লিন্ডেম্যান না, লিন্ডেম্যান বলল যে একটা জীব যতটা খাদ্য গ্রহণ করলো তার 10% শুধুমাত্র তার দেহ গঠনে ব্যবহৃত হয়, আর বাদ বাকি 90% তার শারীরবৃত্তীয় কার্যকলাপ করার জন্য অপচয় হয়ে যায়। এই যে 10% তার দেহ গঠনে কাজে লাগলো সেটাই পরবর্তী খাদ্যকে সঞ্চালিত হয়।
যেমন বুঝি ব্যাপারটা, ধর একটা হরিণ রয়েছে, এই হরিণ ধর 1000 কেজি ঘাস খেলো। কত কেজি ঘাস খেয়েছে? 1000 কেজি ঘাস খেয়েছে। তাহলে এই যে হরিণ 1000 কেজি ঘাস খেলো, এই 1000 কেজি ঘাস কি তার দেহ গঠনের কাজে লাগবে? না। এই 1000 কেজির 10%, 1000 কেজির 10% করলে কত হয়? 100 কেজি হয় মাত্র। তাহলে এই 100 কেজি ঘাস, এই 1000 কেজি ঘাস যদি হরিণ খায়, এর 10% মানে কত কেজি হয়? 100 কেজি। এই 100 কেজি ঘাস শুধুমাত্র হরিণের দেহ গঠনের কাজে লাগবে। মানে 100 কেজি ঘাসের যে শক্তি, সেটাতে হরিণের দেহ গঠিত হবে, মানে তার মাংস হবে, তার হাড় হবে, তার শরীরের বিভিন্ন অংশ তৈরি হবে, দেহ গঠনের কাজে লাগবে। আর বাদ বাকি 900 কেজি, বাদ বাকি যে 900 কেজি, সেটা তার শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য নষ্ট হয়ে যাবে, অপচয় হবে। তাই তো বাদ বাকি 1000 কেজি ঘাস খেয়েছিল, তার মধ্যে 100 কেজি তার দেহ গঠনের কাজে লাগলো, আর বাদ বাকি 900 কেজি তার শারীরবৃত্তীয় কার্যকলাপ, মানে দৌড়ানো, বাঘের থেকে বেঁচে থাকা বা যাবতীয় কার্যকলাপ, নিঃশ্বাস প্রশ্বাস, খাদ্য গ্রহণের যে শক্তি ব্যয় হয়, এই সমস্ত কিছুতে ব্যয় হয়ে যাবে। 10% মানে 100 কেজি তার দেহ গঠনের কাজে লাগলো। এবার এই 100 কেজি দিয়ে তার দেহ গঠিত হলো। এবার এই হরিণকে যখন একটা বাঘ খাবে, তখন এই বাঘের দেহে তাহলে এই কত পার্সেন্ট শক্তি আসবে? এই 1000 কেজি ঘাসের শক্তি আসবে? আসবে না। 900 কেজি তো তার অপচয়ই হয়ে গেছে হরিণের। এই 10% শক্তি যেটা তার দেহ গঠনের কাজে লেগেছিল, সেটাই বাঘের দেহে সঞ্চারিত হচ্ছে। তাই তো? তাহলে একটা খাদক থেকে অন্য একটা খাদকে কত পার্সেন্ট শক্তি সঞ্চারিত হলো? 10%। এর বাঘ হলো 100 কেজি হরিণের মাংস খেলো। বাঘ যখন 100 কেজি হরিণের মাংস খেলো, বাঘের কি 100 কেজি হরিণের মাংস দেহ গঠনের কাজে লাগবে? লাগবে না। কত পার্সেন্ট লাগবে? 10%। তাহলে 100 কেজির 10% মানে কত হয়? 10 কেজি। তাহলে এই 10 কেজিতে শুধুমাত্র বাঘের দেহ গঠিত হবে, আর বাদ বাকি 90 কেজি কী হবে? বাঘের শারীরবৃত্তীয় কার্যকলাপের জন্য বিনষ্ট হয়ে যাবে। বুঝতে পারছিস? তার মানে একজন প্রাণী বা একজন জীব যত খাদ্য গ্রহণ করবে, তার 10% শুধুমাত্র তার দেহ গঠনের কাজে লাগবে, এবং 90% অপচয় হয়ে গেল। আর যে 10% দেহ গঠনের কাজে লাগলো, সেই শক্তিটাই পরবর্তী খাদকের দেহে সঞ্চারিত হবে। এটাই বলছে লিন্ডেম্যানের 10% সূত্র। এখান থেকে এই কোষভিত্তিক ও রসভিত্তিক অনাক্রমতার পার্থক্যটা বলে রেখে দিই ভালো করে। কোষভিত্তিক ও রসভিত্তিক অনাক্রমতার পার্থক্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে?